আচ্ছা, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ভ্যাকসিনস। এবার ভ্যাকসিন চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে মানে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে, নেটেও থাকে। এবার নেটে যেহেতু ইমিউনোলজি থেকে একটু কম কোশ্চেন থাকে, তাই জন্য হয়তো একটা কোশ্চেন থাকবে, কিন্তু ডিবিটিতে কিন্তু 2-3টে কোশ্চেনও থাকে পার ইয়ার। ওকে, তো ভ্যাকসিন চ্যাপ্টারটা একটু ভালো করে তোরা পড়বি। এবং ভ্যাকসিন চ্যাপ্টারটা খুব ইজি এই কারণ অলরেডি তোরা যে ইমিউনোলজির যে প্রিন্সিপালসগুলো পড়ে এসছিস সেগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাইড হবে। সো ভ্যাকসিন বলতে তোরা অলরেডি কি বুঝিস, কেউ যদি একটু বলিস। যখন কোনো একটা প্যাথোজেন যেটা করছে, ওই প্যাথোজেনটারই যখন কোনো একটা মানে এমন একটা স্ট্রেন যেটার কোনো মানে অ্যাক্টিভ নয়, সেই স্ট্রেনটা যখন বডিতে মানে অ্যাপ্লাই করা হয় তখন। হ্যাঁ, মোটামুটি ঠিকই বলেছিস যে কোনো একটা নন ভিরুলেন্ট ফর্ম অফ প্যাথোজেন যখন মানে বডিতে আগে থেকে কী বলবো ইনজেক্ট করা হয়, তখন সেটার এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম একটা মেমোরি জেনারেট করে, এবং সাবসিকুয়েন্ট যখন অ্যাকচুয়াল ইনফেকশনটা হয় তখন আমাদের ইমিউন সিস্টেম সেটাকে ইজিলি টেক কেয়ার করতে পারে। ঠিক আছে, এবার এটা হচ্ছে বেসিক একটা কী বলবো ভ্যাকসিনের একটা ফান্ডা। সো ভ্যাকসিন শুরু করার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে মানে ভ্যাকসিন ইজ ওয়ান অফ দ্য ওয়ে অফ ইমিউনাইজেশন বা প্রোভাইডিং ইমিউনিটি টু সামওয়ান। এবার ইমিউনাইজেশন দুভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। ওকে, ভ্যাকসিন ইজ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কারণটা জানার আগে আমরা একটু দেখে নিই প্যাসিভ ইমিউনাইজেশনটা কী, বা প্যাসিভ ইমিউনিটি কী করে তৈরি হয়। প্যাসিভ কথাটার মধ্যেই যেটা রয়েছে যে মানে সেখানে যে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যাকে ইমিউনাইজ করা হচ্ছে তাকে কিছু করতে হবে না, ঠিক আছে, তাকে মানে কী বল ইমিউনিটিটা প্রোভাইড করা হচ্ছে। তো সেটা কীরকম, সেটা হচ্ছে থ্রু অ্যান্টিবডি। ঠিক আছে, মানে অলরেডি জেনারেটেড অ্যান্টিবডি যদি কারোর মধ্যে ইনজেক্ট করা হয় কোনো একটা প্যাথোজেনের এগেনস্টে বা কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে, তাহলে সেই অলরেডি মানে রেজড যে অ্যান্টিবডিগুলো সেগুলো ওই প্যাথোজেনকে বাইন্ড করে সেটাকে এবার যা করবে অপশনাইজ করবে বা কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইজ করবে, যা করবে, বাট সেটাকে নিউট্রালাইজ করবে মোট কথা। ঠিক আছে, সেটাকে ফাংশন করতে দেবে না। এবার সেটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যেমন যেটা হচ্ছে অ্যান্টিভেনাম। ঠিক আছে, মানে কাউকে যদি সাপে কামড়ায় তো তাকে তো মানে তখনই মানে অ্যাট দ্যাট পয়েন্ট সেই যে ভেনামটা মানে সেই যে টক্সিনটা সেটাকে নিউট্রালাইজ করতে হবে। মানে তখন তো যদি ভ্যাকসিন দিয়ে বলা হয় যে আচ্ছা ভ্যাকসিন তার মধ্যে কাজ করবে, তারপরে অ্যান্টিবডি জেনারেট করবে, তারপরে সেই ভেনামের টক্সিনকে নিউট্রালাইজ করবে, ততক্ষণে সেই ব্যক্তি মারা যাবে। ঠিক আছে, তো সেই কারণে মানে যাকে সাপে কামড়েছে তাকে তখনই মানে ট্রিটমেন্টটা দিতে হবে। তো তাই জন্য অ্যান্টিভেনাম যেটা ইনজেক্ট করা হয় সাপে কামড়ালে সেটা হচ্ছে পারফর্মড মানে অলরেডি প্রডিউসড অ্যান্টিবডি। ঠিক আছে, সেই ভেনামের এগেনস্টে। তো সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এবং প্যাসিভ ইমিউনিটি আর অ্যাক্টিভ আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন হচ্ছে যে কোনো মাইক্রোবায়াল প্যাথোজেন বা অ্যান্টিজেন যেটা মানে ইমিউনিটিকে ইনডিউস করতে পারে, সেই রকম কোনো প্যাথোজেন বা অ্যান্টিজেনের একটা ইনঅ্যাক্টিভ ফর্মকে ইউজ করা হয়, যেটা মানে বডিতে যখন ইনজেক্ট করা হয় বা ইন্ট্রোডিউস করা হয় তখন তার এগেনস্টে অ্যান্টিবডি জেনারেট করে বা সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি হয়। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, মানে অ্যাক্টিভলি সেটা অ্যাকিউর করা হচ্ছে। এবার
প্যাসিভ ইমিউনাইজেশন আরও কিছু মানে আরও কয়েকটা ওয়েতে আমাদের বডিতে এন্টার করতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডিজ, ঠিক আছে? ম্যাটারনাল অ্যান্টিবডিজ মানে যে চাইল্ড তার বডিতে দুভাবে এন্টার করতে পারে। একটা হচ্ছে থ্রু প্ল্যাসেন্টা, ঠিক আছে? থ্রু প্ল্যাসেন্টা এন্টার করতে পারে। আর একটা হচ্ছে মাদার্স মিল্ক। যখন বেবি মানে মাদার্স মিল্ক ফিড করে তখন ওই মাদার্স মিল্কে যে ক্লোস্ট্রাম যে যেটাকে বলা হয় মানে ইনিশিয়াল যে মিল্কটা, সেটার মধ্যে হাই অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি থাকে, ঠিক আছে? এবার ম্যাটারনাল অ্যান্টিবডিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে একটা বেবির জন্য, ঠিক আছে? মানে নিউ বর্ন যে চাইল্ড হয় তার অনেক রকমের ডিজিজ হওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ তার ইমিউন সিস্টেম তখনও অতটা স্ট্রং নয়, ঠিক আছে? তো ম্যাটারনাল অ্যান্টিবডিজ কিন্তু নিউবর্ন বেবিকে অনেক ডিজিজ থেকে প্রোটেক্ট করে, যেমন ডিপথেরিয়া, টিটেনাস, রুবেলা, মামস। ইনিশিয়ালি যে মানে পোলিও ভ্যাকসিন তো একটা সার্টেন স্টেজ মানে কিছু মাস পর থেকে দেওয়া হয়, তার আগে অবধি কিন্তু মানে যে ফিটাল স্টেজে বা নিউবর্ন স্টেজে কিন্তু ম্যাটারনাল অ্যান্টিবডি প্রোটেক্ট করে পোলিও ভাইরাসের এগেনস্টে, ঠিক আছে? এবার প্যাসিভ ইমিউনাইজেশন মানে পারফর্মড অ্যান্টিবডি আরও কয়েকটা রিজনে দিতে হয়। সেটা হচ্ছে কারুর যদি ধর বি সেল ডিফেক্ট থাকে, ঠিক আছে? সেটা দু রকমই হতে পারে, কনজেনিটালও হতে পারে, অ্যাকোয়ার্ডও হতে পারে। সেক্ষেত্রে কী হবে, মানে হিউমোরাল আর্মটা তো ডেস্ট্রয়েড, মানে অ্যান্টিবডি তৈরি হবে না সেই ইন্ডিভিজুয়ালে, তো সেই ক্ষেত্রে তাকে মানে বাইরে থেকে অ্যান্টিবডি প্রোভাইড করতে হয়, ওকে? বা কোনো ডিজিজ যেটা বললাম যে সেই ডিজিজের ক্ষেত্রে যদি তৎক্ষণাৎ মানে অ্যাট দ্যাট পয়েন্ট কিওর দরকার হয় বা ট্রিটমেন্ট দরকার হয় তখন পারফর্মড অ্যান্টিবডি দেওয়া হয়। আচ্ছা, যেমন ডিপথেরিয়া বা রেবিস এইসবের ক্ষেত্রে পারফর্মড অ্যান্টিবডি দেওয়া হয়, স্নেক বাইটস, ইনসেক্ট বাইটসের ক্ষেত্রে দেওয়া হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্টস আছে, সেটা হচ্ছে ট্রাভেলার বা হেলথ ওয়ার্কার, ঠিক আছে? যারা ধর মানে খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে এবং মানে স্পেশালি যারা ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিজ, যারা ডেভেলপড কান্ট্রিজ থেকে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজে ট্রাভেল করে, তাদের কিন্তু বিভিন্ন রকমের ডিজিজ কন্ট্রাক্ট করার একটা চান্স থাকে, ঠিক আছে? মানে যে ধরনের ডিজিজ ধর আমাদের হবে না, কারণ যেহেতু আমরা মানে ধর কেউ যদি ইউএস থেকে ইন্ডিয়াতে আসে, সে সবসময় প্রেফার করে মিনারেল ওয়াটার মানে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার মানে কনজিউম করার জন্য, কারণ তারা যদি ধর আমরা যে ধরনের মানে জল খাচ্ছি সেই ওয়াটার কনজিউম করে, তাহলে কিন্তু তাদের মানে খুব সিভিয়ার ডিজিজও হতে পারে, কারণ তাদের ইমিউন সিস্টেম কিন্তু আমাদের এখানে যে ওয়াটারবর্ন প্যাথোজেন যেগুলো আছে তাদের এগেনস্টে মানে মানে কখনোই তাদেরকে ফেস করেনি, ঠিক আছে? আমরা ছোটোবেলা থেকেই সেই ধরনের প্যাথোজেনের সঙ্গেই বড় হয়েছি, তো তাই জন্য আমাদের ইমিউনিটি তৈরি হয়ে গেছে সেই সব প্যাথোজেনের ক্ষেত্রে। তো এই ধরনের কেসে কী হয়, যারা ধর ওই রকম একটা কান্ট্রি থেকে মানে একটা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে আসে, তখন তাদেরকে কিন্তু ভ্যাকসিনও দেওয়া হয়, মানে কিছু স্পেসিফিক ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় এবং অ্যান্টিবডিও দেওয়া হয়, ঠিক আছে? মানে পারফর্মড বা অলরেডি প্রডিউসড অ্যান্টিবডিও তাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে? এইটা একটা। আর একটা হচ্ছে মানে হেলথ ওয়ার্কার্সদের, যারা ধর যে ধরনের হেলথ ওয়ার্কার ধর কোনো একটা স্পেসিফিক ধর ভাইরাল আউটব্রেক হয়েছে বা কোনো প্যাথোজেন আউটব্রেক হয়েছে, লেটস সে কলেরা আউটব্রেক হয়েছে কোথাও, তো তো যারা ধর কলেরা আউটব্রেক যেখানে হয়েছে সেখানে গিয়ে কাজ করবে, ঠিক আছে? বা সে ম্যালেরিয়া আউটব্রেক হয়েছে হোয়াটএভার, তো সেই যারা কাজ করবে তাদের তো ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনের এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ হতে অনেকটা টাইম লাগবে,
তো তাই জন্য তাদেরকে অলরেডি পারফর্মড অ্যান্টিবডি ইনজেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে, যাতে তারা তখনই গিয়ে কাজটা শুরু করে দিতে পারে। ওকে, এবার এইগুলো বলার কারণ হচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে এবং কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে এই জায়গাগুলো থেকে, তো একটু এই জায়গাগুলো ভালো করে বুঝে মাথায় রাখবি। এবং কিছু চাইল্ডহুড ডিজিজ যেগুলোর মানে খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার হয়, না হলে মানে সেই চাইল্ডটা মারা যেতে পারে। যেমন কিছু রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আছে যারা অ্যাকিউট রেসপিরেটরি ফেলিয়ার কজ করে, ঠিক আছে। তো সেই ধরনের ভাইরাসকে ট্যাকল মানে নিউট্রালাইজ করার জন্য কিন্তু মানে প্যাসিভ ইমিউনাইজেশন ইজ দ্য বেস্ট ওয়ে। এবার এখানে বিভিন্ন রকমের এই টেবিলটাতে মানে প্যাসিভ ইমিউনিটি কী করে অ্যাকোয়ার করা হয়, অ্যাক্টিভ ইমিউনিটি কী করে অ্যাকোয়ার করতে পারে তার একটা চার্ট দেওয়া আছে। এবং এই চার্টটা এইভাবে না মনে রাখলেও চলবে, মানে তোরা যদি জিনিসটা বুঝে যাস এইভাবে মুখস্থ করতে হবে না। আর এই টেবিলটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। মানে বোটুলিজমের ক্ষেত্রে হর্স অ্যান্টিটক্সিন ইউজ করা, এই জিনিসগুলো কোনো দরকার নেই মুখস্থ করার। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশনের জন্য যে অ্যান্টিবডিটা রেজ করা হবে সেটা কোথায় রেজ করবে, ঠিক আছে, মানে সেটা তো কোথাও মানে জেনারেট করতে হবে। এবার সেটা অনেকভাবে অনেক অর্গানিজমে জেনারেট করা যেতে পারে, যেমন মাইসে জেনারেট করা যেতে পারে, হর্সে জেনারেট করা যেতে পারে। এই দুটোই মেন অর্গানিজম যেখানে মানে অ্যান্টিবডি জেনারেট করা হয়। সেটা যখন তোরা ধর ল্যাবে কাজ করবি, মানে রিসার্চের কাজ পার্টিসিপেট করবি, তো তখনও দেখবি যে মানে ল্যাবে যে ধরনের অ্যান্টিবডিগুলো আসে সেগুলো লেখা থাকে আইদার মাইসে রেজড বা র্যাবিটে রেজড, কিছু কিছু ক্ষেত্রে হর্সে রেজড, বাট মেনলি এই ক্ষেত্রে মাইস বা র্যাবিটে রেজ করা হয়, মানে রিসার্চে যে অ্যান্টিবডিগুলো ইউজ করা হয়, ঠিক আছে। সো এবার ব্যাপারটা হচ্ছে যে এই মাইসে বা হর্সে যখন রেজ করা হয় তখন কনস্ট্যান্ট রিজিয়নটা তো মানে অ্যান্টিবডিটা তো মাইস বা মানে হর্সের হিসেবে জেনারেটেড হয়। তো তাই জন্য অনেক সময় কী হয় যে প্যাসিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে একটা কমপ্লিকেশনস আসতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু এগুলো অ্যাজ এ অ্যালো অ্যান্টিজেন কাজ করতে পারে, যেহেতু মানে অ্যান্টিবডিগুলোর কনস্ট্যান্ট রিজিয়নটা অন্য স্পিসিসের, তো সেই জন্য কী হয় যে কখনো কখনো প্যাসিভ ইমিউনিটির জন্য যে অ্যান্টিবডিগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আবার একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ঠিক আছে। তো সেখানে কিছু কিছু কমপ্লিকেশনস মাঝে মাঝে দেখা দেয় যে ওই অ্যান্টিবডিগুলোর এগেনস্টে আবার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়। তাই জন্য এখন যেটা করা হয় মানে, এবং সেক্ষেত্রে প্রবলেমটা কী হয়, যেহেতু ওই অ্যান্টিবডিগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই জন্য ওই যে প্যাসিভ ইমিউনাইজেশনের জন্য যে অ্যান্টিবডিটা দেওয়া হয়েছে সেগুলোকে আবার কী হয় যে বডির মানে যাকে দেওয়া হচ্ছে তার বডির অ্যান্টিবডি নিউট্রালাইজ করে দেয়। তো যে কারণে অ্যান্টিবডিটা অলরেডি প্রোভাইড করা হয়েছে সেটাই আর মিটিগেটেড হয় না ঠিকমতো, ঠিক আছে। এইসব কারণে কি করা হয়, এখন মানে হিউম্যানাইজড অ্যান্টিবডি তৈরি করা হয়েছে, ঠিক আছে। থ্রু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কী করা হয়েছে যে যে ভ্যারিয়েবল রিজিয়নটা মাইসেরই মানে যে অর্গানিজমে ডেভেলপ করবে তার থাকবে, মানে ধর মাইসে ডেভেলপ করা হলে মাইসের থাকবে, কিন্তু কনস্ট্যান্ট রিজিয়নটা হিউম্যানের হবে, ঠিক আছে। যেহেতু কনস্ট্যান্ট রিজিয়নটা হিউম্যানের, তাই জন্য চান্সেস কম থাকে, মানে খুবই চান্সেস কম থাকে যে এই পারফর্মড অ্যান্টিবডিগুলোর এগেনস্টে আবার অ্যান্টিবডি তৈরি হবে। কারণ অ্যান্টিবডির এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয় তখন সেটা কিন্তু মেনলি ওই কনস্ট্যান্ট রিজিয়নের এগেনস্টে তৈরি হয়, ঠিক আছে। এবার
মাইসে রেস করা হতো, তো তখন ওরা এরকম ভাবে চেঞ্জ করে যে কনসেন্ট্রেশন থেকে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াতো। হ্যাঁ, বল এবার। বলছে যখন মাইসে রেস করা হচ্ছে, তো মাইস কিংবা র্যাবিটের ক্ষেত্রে ওরা কি করে চেঞ্জ করে যে কনস্ট্যান্ট রিজিয়নটা হিউম্যানের থাকলো, ভেরিয়েবল না, রিজিয়নটা জেনারেট কি করে করা হয় সেটা হচ্ছে যে আহ, মানে যখন ওই মাইসটা যখন এমব্রায়ো স্টেজে থাকে তখন তার মধ্যে ওই অ্যান্টিবডির যে জিনটা সেটাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। ঠিক আছে? তো যখন মাইসটা বড় হয় তখন ও ওই অ্যান্টিবডিটা জেনারেট করতে থাকে, মানে কনস্ট্যান্টলি জেনারেট করতে থাকে। তো সেই ক্ষেত্রে যখন মানে এমব্রায়ো স্টেজে যখন ইন্টিগ্রেট করা হচ্ছে থ্রু ডিএনএ টেকনোলজি অবভিয়াসলি, তখন যে প্লাজমিডটা ইন্টিগ্রেট করা হচ্ছে সেইখানেই মানে মানে অ্যান্টিবডির যে জিনটা তার যে কনস্ট্যান্ট রিজন যে পোর্শনটা সেটাকে হিউম্যানের কনস্ট্যান্ট রিজনের পোর্শন দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে? বা মাইসের যে ক্রোমোজোম যেখানে, সেই ক্রোমোজোমে থ্রু হোমোলোগাস রিকম্বিনেশন বা এখন তো আদার টেকনিক্স আছে, সেই টেকনিক দিয়ে মানে কনস্ট্যান্ট রিজনটাকে চেঞ্জ করে হিউম্যানের কনস্ট্যান্ট রিজন ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে? বা অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে কোনো অর্গানিজমে ডেভেলপ করা হয় না, রাদার সেল লাইনে ডেভেলপ করা হয়। ঠিক আছে? যে মানে যে হিউম্যান সেলস কালচার করা যায় সেই হিউম্যান সেলসের মধ্যেই কিন্তু প্লাজমিড মানে অ্যান্টিবডি জিন কন্টেনিং যে প্লাজমিড সেটাকে ট্রান্সফার করেও কিন্তু এই ধরনের অ্যান্টিবডি জেনারেট করা যেতে পারে। ঠিক আছে? বাট অর্গানিজমে ডেভেলপ করলে অবভিয়াসলি অ্যান্টিবডির অ্যামাউন্টটা অনেক বেশি হয়। এবার হ্যাঁ, যেটা বলছিলাম যে মানে যে কমপ্লিকেশনসগুলো হয় এই হিউম্যানাইজড অ্যান্টিবডি না হলে, সেটার মধ্যে একটা তো যেটা বললাম যে যে পারফর্মড অ্যান্টিবডিটাকে মানে যার মধ্যে ইনজেক্ট করা আছে তার অ্যান্টিবডিকে নিউট্রালাইজ করে দিতে পারে, তাই জন্য তার ফাংশনটা কম্প্রোমাইজ হতে পারে। আর একটা হচ্ছে যে মানে কিছু হাইপার সেন্সিটিভ রিয়াকশনস ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে। ঠিক আছে? এই ধরনের প্রবলেমসগুলোকে অ্যাভয়েড করার জন্যই মানে হিউম্যানাইজড অ্যান্টিবডি এখন ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে যে এইটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এবার প্যাসিভ ইমিউনিটির প্রবলেমটা কি, যে প্যাসিভ ইমিউনিটি কিন্তু কোনো মেমোরি জেনারেট করে না। ঠিক আছে? যেহেতু এটা পারফর্মড অ্যান্টিবডি, মানে এটা ইমিউন সিস্টেমকে কোনোভাবে কী বলবো নাড়া দেয় না বা কোনোভাবে পোক করে না, তো তাই জন্য কোনো রকম কোনো মেমোরি জেনারেট হয় না। এবং সাবসিকুয়েন্টলি যদি আবার সেই ডিজিজটা হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ইমিউনিটি মানে ইমিউন রিয়াকশন হবে না, মানে কুইক ইমিউন রিয়াকশন হবে না। তো সেই ক্ষেত্রে কি করা হয়, সেই জন্য অ্যাক্টিভ ইমিউনাইজেশন করা হয়। এবং সেটা একদম ছোটোবেলা থেকেই অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা স্টার্ট করে দেওয়া হয় বেবিসদের মধ্যে, যাতে তারা মানে তাদের মধ্যে বিভিন্ন রকম ডিজিজকে এনকাউন্টার করার ইমিউনিটিটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে? এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবি যে এই যে পোলিও ভ্যাকসিন, যেটা একদম মানে চাইল্ডহুড থেকে দেওয়া হয়, একদম ছোটোবেলা থেকে দেওয়া হয়, ঠিক আছে, এবং বুস্টার অনেক কটা বুস্টার ডোজ দেওয়া হয় যাতে মানে খুব স্ট্রং একটা ইমিউনিটি ডেভেলপ করে পোলিওর এগেনস্টে। এবং সেটা আরও করা হয় যাতে মানে ফর দ্য প্রজেক্ট পোলিও ইরেডিকেশন। ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে কাউকে যদি পোলিও ভাইরাস না দেওয়া হয় তাহলে তার পোলিও হবেই,
এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে মানে যে ডিজিজগুলোর এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় সেই ডিজিজগুলো মানে ভ্যাকসিন না দিলে সেই ডিজিজগুলো হবেই, মানে মিজলসের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। এবার ইউএসএতে কিন্তু মিজলস একটা সময় ইরেডিকেটেড হয়ে গেছিলো, কিন্তু তারপরে মানে বিভিন্ন না কয়েকটা কমিউনিটিতে ভ্যাকসিনের একটা প্রতি একটা অ্যাভার্সন আসে, সেটা বিভিন্ন কারণে আসে। আমি অত কারণের মানে কজের ডিটেলসগুলোতে যাচ্ছি না, বাট যেহেতু অ্যাভার্সন আসে কয়েকটা মানে ফলস প্রিজাম্পশনের জন্যই অ্যাভার্সনটা আসে, মানে কিছু ইন্টারনেটে কিছু মানে বিভিন্ন রং ভিডিওস ছড়িয়ে পড়ে বা এই ধরনের বিভিন্ন কারণে। তো বাট সেই কমিউনিটিগুলো মানে মিজলসের ভ্যাকসিন নেওয়া বন্ধ করে দেয়, ঠিক আছে। এবং তাতে দেখা গেছে কি যে সেই কমিউনিটিগুলোতে কিন্তু আবার মিজলস মানে কাম ব্যাক করেছে, ঠিক আছে। মিজলসের মানে যে রেট সেটা বেড়ে গেছে, ওকে। বাট এটার মানে এই নয় যে কেউ যদি মিজলসের ভ্যাকসিন না নেয় তার মিজলস হবেই হবে, ঠিক আছে। বডির ইমিউনিটি কিন্তু মানে এক একজনের ক্ষেত্রে তো এক এক রকমভাবে কাজ করে। সো তাই জন্য মানে কারোর মানে দুটো ইন্ডিভিজুয়ালকে যদি পোলিও ভ্যাকসিন না দেওয়া হয়, একজনের হবে আর একজনের কিন্তু হবে না, ঠিক আছে। যার হবে তার ইমিউনিটি মানে অতটা ডেভেলপ করেনি যে সে পোলিও ভাইরাস যেটা সেটাকে ট্যাকেল করবে, আর একজনের ক্ষেত্রে হয়তো সেই ইমিউনিটিটা অলরেডি ডেভেলপ করে গেছে এবং সে সেই জন্য হয়তো পোলিও ভাইরাসকে ট্যাকেল করে নিয়েছে, ঠিক আছে। কিন্তু মানে যে করতে পারছে না মানে তাকেও তো মানে পোলিও থেকে মানে প্রোটেক্ট করতে হবে, তাই জন্য ভ্যাকসিনটা সবাইকে দেওয়া হয়, ঠিক আছে। কারণ কার ইমিউনিটি কতটা ডেভেলপ করবে সেটা তো জানা যায় না শুরু থেকে, তো তাই জন্য সবাইকেই দেওয়া হয়। আর আরেকটাও কারণে মানে দেওয়া হয় যে পোলিও কিন্তু এখন ইরেডিকেটেড হয়ে গেছে, ইন্ডিয়া থেকে ইরেডিকেটেড হয়ে গেছে বা বিভিন্ন অন্যান্য বহু কান্ট্রিজ থেকে কিন্তু ইরেডিকেটেড হয়ে গেছে। তবুও মানে এই যে পোলিও ভ্যাকসিনেশন কন্টিনিউ এই কারণে করা হচ্ছে যে অনেক সময় এই যে ভাইরাসগুলো এগুলো ল্যাটেন্ট ফর্মে থেকে যায়, ঠিক আছে, কিছু ইন্ডিভিজুয়ালের মধ্যে থেকে যায় এবং সেগুলোকে বেসিক্যালি বডির ইমিউন সিস্টেম সাপ্রেস করে রাখে। তারা কোনো মানে ভাইরাসগুলো কোনো ফাংশন করতে পারে না, কিন্তু ল্যাটেন্ট ফর্মে থাকে। এবার যদি ধর মানে আজকে যদি পোলিও ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হয়, তাহলে প্রবলেমটা কী হবে, যাদের মধ্যে ল্যাটেন্ট ফর্মে থেকে গেছে তাদের থেকে ধর নিউবর্ন বেবিজের মধ্যে যদি একবার আবার ট্রান্সমিটেড হয় এবং ধর কিছু ইন্ডিভিজুয়ালের যদি ধর পোলিও হলো, সেটা কিন্তু স্প্রেড করতে থাকবে, ঠিক আছে। এই কমিউনিটি স্প্রেডটাকে বন্ধ করাটাও কিন্তু একটা মানে এই যে ওয়াইড স্প্রেড যে ইমিউনাইজেশন বা ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন সেটার একটা গোল, ঠিক আছে। এই ফেনামেনাটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে করোনা ভ্যাকসিনেশন, ঠিক আছে। করোনা ভ্যাকসিনেশন কিন্তু বিভিন্ন স্টেজে করা হচ্ছে, যে প্রথমে 60 অ্যাবাভ, দেন বলা হচ্ছে 48 অ্যাবাভ, এরকম বিভিন্ন স্টেজে করা হচ্ছে। এবং ইনিশিয়ালি বলা হয়েছিল যে একটা সার্টেন পার্সেন্টেজকে যদি ভ্যাকসিনেট করা যায় তাহলেই সেটা সাফিসিয়েন্ট হবে, এবং সেটার কারণ হচ্ছে যে একটা সার্টেন পার্সেন্টেজকে যদি ভ্যাকসিনেট করা হয় বা একটা কমিউনিটিকে যদি ভ্যাকসিনেট করা হয়, তাহলে সেই কমিউনিটি বা থেকে কিন্তু মানে ডিজিজটা ছড়িয়ে পড়ার চান্সটা তখন অনেক কমে যাবে, ঠিক আছে। তো মানে এটার মানে হচ্ছে যে একটা কমিউনিটির যদি ধর 80%কে ভ্যাকসিনেট করা হয়, তাহলে যারা ধর মানে ভ্যাকসিনেটেড হয়নি তাদের মানে যারা মানে অলরেডি ধর চান্সেস আছে যে তাদের ডিজিজ হওয়ার চান্সেস বেশি, বা এই ধরনের লোকজনকে যদি ইন্ডিভিজুয়ালকে যদি ভ্যাকসিনেট করে দেওয়া হয়, মিনিমালি যদি ভ্যাকসিনেশনটা হয়, মানে সবাইকে যদি করা পসিবল না হয়, মিনিমালি ওই
গ্রুপগুলোকেও যদি করা হয় তাহলে কী হবে, তাদের থেকে অন্যদের মধ্যে ডিজিজটা ছড়িয়ে পড়ার চান্স অনেক কমে যাবে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে হার্ড ইমিউনিটি বলে, ঠিক আছে? মানে এখানে হার্ড মানে কিন্তু শক্ত না, এখানে হার্ড মানে হচ্ছে যে মানে কমিউনিটি বেসিসে বলা হচ্ছে। মানে হার্ড ইমিউনিটি এই কারণেই বলে কারণ একটা গোটা কমিউনিটি কিন্তু সেক্ষেত্রে ইমিউন হয়ে যাবে কোনো একটা ডিজিজের থেকে, ঠিক আছে? এবং এই জন্যই যদি ভ্যাকসিন কিছু ডিজিজের যেগুলো অলরেডি ইরেডিকেটেড হয়ে গেছে সেগুলো ভ্যাকসিন নেওয়া যদি বন্ধ করে দেয় কোনো কমিউনিটি, তখন দেখা যায় কিন্তু যে সেই ডিজিজটা আবার রিভার্ট ব্যাক করে, ঠিক আছে? এবং একবার যদি রিভার্ট ব্যাক করে, কিছু ইন্ডিভিজুয়ালের মধ্যেও যদি রিভার্ট ব্যাক করে, সেটা কিন্তু পুরো কমিউনিটির মধ্যে স্প্রেড হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ পুরো কমিউনিটিতে আর কেউ ভ্যাকসিন নিচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবি, হার্ড ইমিউনিটির কনসেপ্টটা, এটা অনেক সময় কোশ্চেনে দেয়। আচ্ছা, এবার প্যাসিভ ইমিউনাইজেশনের যে প্রবলেমটা বলেছিলাম যে কোনো মেমোরি জেনারেট করে না, অ্যাক্টিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে সেই জিনিসটাকে এলিভেট করা হয়। মানে অ্যাক্টিভ ইমিউনাইজেশনে লং টার্ম প্রোটেকশন পায় একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? যেটা মানে ন্যাচারালি ইনফেকশন হলে যেরকম মেমোরি জেনারেট হয়, সেরকম অ্যাক্টিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে মানে ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করলেও সেরকম লং টার্ম মেমোরি জেনারেটেড হয়। ওকে, এবার অ্যাক্টিভ এবার আমাদের ক্ষেত্রে মানে সবাই হয়তো এটা জানে না বা রিয়েলাইজ করে না, আমি বায়োলজি স্টুডেন্টদের হিসেবেই বলছি, ভ্যাকসিন মানেই সবাই ধরে নেয় বা বেশিরভাগ ধরে নেয় যে মানে ওভারঅল ইমিউনিটি এনহ্যান্সড হচ্ছে, কিন্তু ভ্যাকসিনেরও ক্যাটাগরি আছে, ঠিক আছে? সব ভ্যাকসিন কিন্তু সমস্ত রকম ইমিউনিটি জেনারেট করে না। মানে কিছু ভ্যাকসিন যেমন টি সেল ইমিউনিটিকে বেশি মানে বুস্ট আপ করে, কিছু ভ্যাকসিন যেমন আবার হিউমারাল ইমিউনিটিকে মানে বেশি ডেভেলপ করে। তো তাই জন্য মানে এখন যেটা চেষ্টা করা হয়, যে কোনো ডিজিজের এগেনস্টে যে ভ্যাকসিন, তার যেন দুটো উইংসই থাকে, মানে সেটা টি সেল মানে সেল মেডিয়েটেড ইমিউনিটিকেও বুস্ট করবে এবং হিউমারাল ইমিউনিটিকেও বুস্ট করবে। ওকে, সো এবার এই ডিটেলসগুলো মনে রাখা দরকার নেই, কারণ এগুলো প্রথমত ইউএসের ডেটা, এবং এইখান থেকে কোনো কোশ্চেন আসবে না যে ইউএসএতে এই ইয়ারে কোন ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, এই ধরনের কোনো কোশ্চেন আসবে না এখানে। তো এই জিনিসগুলোকে তোরা স্কিপ করে যাবি। যেটা বলার এখানে দরকার সেটা হচ্ছে যে ভ্যাকসিনের স্টেজ আছে, মানে ইন্ডিভিজুয়ালের একটা স্টেজে মানে ইয়ারে গিয়ে একটা ভ্যাকসিনেশন স্টার্ট করা হয়, ঠিক আছে? মানে যেমন পোলিও একদম শুরু থেকে দেওয়া হয়, কিছু ডিজিজের যেমন মানে একটা সার্টেন স্টেজের পর থেকে দেওয়া হয়, যেমন ধর এমএমআর ভ্যাকসিন, ঠিক আছে? এমএমআর ভ্যাকসিন 1 বছর 1.5 বছরের আগে দেওয়া হয় না। তার দুটো কারণ আছে, কারণগুলো আছে 3টে কারণ আছে। ফার্স্ট যেটা কারণ হচ্ছে যে কিছু ডিজিজের এগেনস্টে যেটা বলেছিলাম যে ম্যাটার্নাল অ্যান্টিবডি সাফিসিয়েন্ট হয় ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে? তো তাই জন্য সেই ক্ষেত্রে ভ্যাকসিন দরকার পড়ে না। সেকেন্ড যেটা রিজন হচ্ছে সেটা হচ্ছে যে ডিজিজ অকারেন্স। কিছু ডিজিজ যেমন একদম মানে নিউবর্ন বেবিজের ক্ষেত্রেই দেখা দেয়, মানে কিছু ডিজিজ যেমন একটা ডেভেলপমেন্টের একটা স্টেজ পরে গিয়ে হয়, ঠিক আছে? এই দুটো রিজন। আর একটা যেটা রিজন, যেটা সব থেকে বড় রিজন, সেটা হচ্ছে যে মানে ইমিউনিটি তো বয়সের সঙ্গে সঙ্গে ডেভেলপ করে। সো কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন মানে একদম শুরু থেকে ইমিউনিটি ডেভেলপ করতে পারে, যেমন পোলিও ভ্যাকসিন, মানে পোলিওর ক্ষেত্রে একদম
শুরু থেকেই ইমিউনিটিটা ডেভেলপ করতে পারে। কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন একটা সার্টেন স্টেজের পরে গিয়ে মানে ইমিউন সিস্টেম একটা সার্টেন স্টেজ অবধি ডেভেলপ না করলে সেই ডিজিজগুলোর এগেনস্টে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হবে, যদি মানে ইমিউন সিস্টেম সেই স্টেজ অবধি ডেভেলপ করার আগে ভ্যাকসিনটা দেওয়া হয়, তাহলে কিন্তু ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি বেকার যাবে। কারণ সেক্ষেত্রে ভ্যাকসিনটার জন্য যে ইমিউনিটিটা ডেভেলপ করবে সেটা হবে না। ঠিক আছে, এই কয়েকটা কারণে কিন্তু ভ্যাকসিনের স্টেজেস আছে, মানে এক একটা ইয়ারে এক একটা মানে এক একটা বয়সে এক একটা ভ্যাকসিন দেওয়া হয়। এবং ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ভ্যাকসিনস, মানে কিছু ভ্যাকসিন আছে যেগুলো মানে ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট, মানে কী ইউজ করা হচ্ছে ভ্যাকসিনের জন্য, কিছু ভ্যাকসিন একবার দিলেই কাজ হয়ে যায়। ঠিক আছে, ওয়ান টাইম লং টার্ম ইমিউনিটি প্রোভাইড করে। কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন মাল্টিপল ডোজেস দিতে হয়, ঠিক আছে, সেগুলোকে বুস্টার ডোজ বলে। ঠিক আছে, তো মাল্টিপল ডোজেস না দিলে কিন্তু মানে প্রপারলি ইমিউনিটিটা ডেভেলপ করে না সেই সব ভ্যাকসিনের জন্য। যেমন পোলিও ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস, যে মানে একটা সার্টেন স্টেজ একটা সার্টেন ইন্টারভাল পর পর যদি বুস্টার ডোজ নেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু ইমিউনিটিটা পুরোপুরি ডেভেলপ করে না। এবং তার আবার বিভিন্ন রিজনস আছে, সেটা আমি একটু পরে ডিসকাস করব, যে কেন কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে বুস্টার ডোজ দিতেই হয়, না দিলে কাজ হয় না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন কিন্তু 100% এফেক্টিভ হয় না। মানে ভ্যাকসিন দিলেই যে তার এগেনস্টে মানে মানে আমরা ধরেই নিই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানে যে ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ডিজিজের এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মানে স্মল পার্সেন্টেজ অফ পপুলেশনের কী হয় যে ভ্যাকসিনের এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে না বা খুব পুয়ারলি ডেভেলপ করে। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু হার্ড ইমিউনিটিটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ধর 100 জনের মধ্যে যদি আমি 100 জনকেই ভ্যাকসিনেট করি, ধর 5 জনের ভ্যাকসিনের এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করলো না, কিন্তু 95 জন যে 95 ইন্ডিভিজুয়ালসের মধ্যে কিন্তু করলো। কিন্তু তাতেও কি হবে, যে 5 জনের মধ্যে ইমিউনিটিটা ডেভেলপ করেনি তারা কিন্তু সেই ডিজিজটা মানে কন্ট্রাক্ট করবে না, তারাও কিন্তু প্রোটেক্টেড থাকবে। কারণ বাকি যে 95 ইন্ডিভিজুয়ালস তাদের ইমিউনিটি অলরেডি যেহেতু ডেভেলপ করে গেছে, তাদের সেই ডিজিজটার হবে না, এবং যেহেতু তাদের ডিজিজটা হবে না, তাদের থেকে ওই 5%-এর মধ্যে কিন্তু ডিজিজটা ছড়িয়ে পড়বে না। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই হার্ড ইমিউনিটি কনসেপ্টটা বা হার্ড ইমিউনিটি ফেনোমেননটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে ভ্যাকসিন কীভাবে ডেভেলপ করা হবে, কী কী ভ্যাকসিনের জন্য ইউজ করা যায় সেগুলো আমরা দেখব, এবং কোন ধরনের ভ্যাকসিন কোন ধরনের ইমিউনিটিকে ডেভেলপ করে সেগুলো দেখব। সো প্রথমেই হচ্ছে যে হোল অর্গানিজম ভ্যাকসিন, এবং এর প্রত্যেকটা মানে যে ডিভিশন, যে হোল অর্গানিজম ভ্যাকসিন বা প্যাথোজেন প্রোডাক্টস, এই সব কটা কিন্তু ভালো করে পড়বি, কারণ এই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কিছু না কিছু কোশ্চেন দেয় মাঝে মাঝে। সো হোল অর্গানিজমসের ভ্যাকসিনটা সেটা হচ্ছে যে একটা যে ডিজিজ কজিং যে
মানে যে প্যাথোজেনটা, সেটা ব্যাকটেরিয়াল সেল হতে পারে, ভাইরাস হতে পারে, যাই হোক না কেন, সেটাকে ইনঅ্যাক্টিভেট করা হয়। ঠিক আছে, মানে এবার ইনঅ্যাক্টিভেশনের বিভিন্ন ওয়ে আছে, মানে হিট কিল করা যেতে পারে বা ফর্মালডিহাইড দিয়ে ফিক্স করা যেতে পারে, ইনঅ্যাক্টিভেট করা হয় অথবা অ্যাটেনুয়েট করা হয়। ঠিক আছে, এই ইনঅ্যাক্টিভেশন আর অ্যাটেনুয়েশনের মধ্যে ডিফারেন্স কোথায়? ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয় যে মানে অর্গানিজমটার কোনো লাইভলিনেস থাকে না, মানে অর্গানিজমটার কিন্তু লাইভ থাকে না। ঠিক আছে, ওটা একটা ডেড সেল হয়ে যায়, ওটা প্রলিফারেট করা বা অন্য কোনো রকম কোনো লাইভ সেলের যে ক্যারেক্টারিস্টিকসগুলো সেগুলো আর থাকে না। ঠিক আছে, এবং তার প্রোজ অ্যান্ড কনসগুলো আমি বলছি। আর লাইভ বাট অ্যাটেনুয়েটেড মানে হচ্ছে যে ধর টিউবারকুলোসিস, ঠিক আছে, এমটিবির যে ব্যাকটেরিয়া, সেটার ডিজিজ কজিং যে জিন্সগুলো বা মানে সেটা কী করে এভিডেন্ট করা যায় সেটার ওয়ে মানে প্রসিডিওর আছে, সেটা বলছি ডিটেলে। মানে একটা ওয়ে মানে প্রসিডিওর আছে যেটার মধ্যে দিয়ে নিয়ে গেলে তার যে ডিজিজ কজিং যে প্রপার্টিটা সেটা চলে যায়। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু লাইভ থাকে, মানে লাইভ সেলই থাকে, মানে নর্মালি বেঁচে থাকে বা প্রলিফারেট করে, মানে ডিভাইড করে, সেগুলো সবই করতে পারে, কিন্তু অ্যাটেনুয়েটেড থাকে, মানে ডিজিজ কজ করে না। সো এই দুরকমই ইউজ করা যেতে পারে হোল অর্গানিজম ভ্যাকসিনসে। এবার প্রথমে অ্যাটেনুয়েটেড এইটার কথা বলি। অ্যাটেনুয়েশন কী করে অ্যাচিভ করা যেতে পারে? এবার অ্যাটেনুয়েশন মানে যেভাবে মেনলি অ্যাচিভ করা হয় সেটা হচ্ছে যে কিছু অ্যাডভার্স কন্ডিশনে অর্গানিজমটাকে গ্রো করানো হয়। ঠিক আছে, মানে যেটা নর্মাল ওর গ্রোথ মিডিয়া বা গ্রোথ কন্ডিশন সেটা না দিয়ে কিছু অ্যাডভার্স গ্রোথ কন্ডিশন বা অ্যাবনর্মাল গ্রোথ মিডিয়াতে গ্রো করানো হয়। ঠিক আছে, তাতে কি হয়, দেখা গেছে যে কিছু মিউট্যান্টস জেনারেটেড হয় যারা ওই অ্যাডভার্স কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, এবং যেহেতু ওই অ্যাডভার্স কন্ডিশনে তাদেরকে সার্ভাইভ করতে হয়, তাই জন্য তারা ফোকাস করে কি যে ওই অ্যাডভার্স কন্ডিশনে সার্ভাইভ করাটাকে ফোকাস করে, এবং তাদের যে ডিজিজ কজিং যে প্রপার্টিগুলো সেগুলোর থেকে কিন্তু তাদের ফোকাসটা শিফট করে যায়। তো তাই জন্য কী হয় যে মিউট্যান্টসগুলো ওই অ্যাডভার্স কন্ডিশনে সার্ভাইভ করে যায়, তাদের ওই ডিজিজ কজিং যে প্রপার্টিটা সেটা আর থাকে না। ঠিক আছে, সেটা লস করে যায়, অ্যান্ড জাস্ট সার্ভাইভালটা তখন তাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, এবং সেই মিউট্যান্টসগুলোকে তখন ইউজ করা হয় অ্যাজ এ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, তো এই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের মানে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যেহেতু এগুলো মানে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের যে মানে যে কজিং যে এজেন্টগুলো সেগুলো লাইভ থাকে, তো তাই জন্য তারা মানে কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন মানে ভ্যাকসিনটাকে ইনজেক্ট করা হয় বা অ্যাডমিনিস্টার করা হয়, তারা কিন্তু অ্যাজ এ লাইভ সেল কিছু দিন বা কিছুটা টাইম পিরিয়ড অবধি মানে সার্ভাইভ করে এবং ট্রানজিয়েন্টলি গ্রো করে। ঠিক আছে, মানে লং টার্ম গ্রো করতে পারে না, কারণ তারা একটা অন্য ধরনের কন্ডিশনে গ্রো করার জন্য এখন ইউজ টু হয়ে গেছে। তো নর্মাল হোস্ট সেলে যে কন্ডিশন সেটা তারা লং টার্ম গ্রো করে না, কিন্তু একটা ট্রানজিয়েন্ট গ্রোথ হয়। যেহেতু একটা ট্রানজিয়েন্ট গ্রোথ হয় এবং তারা লাইভ ইন্ডিভিজুয়াল, তাই জন্য ওরা ইমিউন সিস্টেমকে খুব হাইলি অ্যাফেক্ট করে। ঠিক আছে, হাইলি অ্যাফেক্ট করে এবং খুব স্ট্রং একটা ইমিউনিটি ডেভেলপ করে।
এই ধরনের ভ্যাকসিনের এগেনস্টে, ঠিক আছে, এবং ইমিউনিটিটা খুব প্রলংড একটা ইমিউনিটি ডেভেলপ করে, মানে খুব ভালো মেমোরি সেল জেনারেটেড হয় এবং খুব ভালো কি বলবো খুব মানে স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ হয়। এবার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের একটা এক্সাম্পল তো একটু আগেই বললাম যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। এই স্যাভিন পোলিও ভ্যাকসিন মানেই হচ্ছে যেটা আমরা নর্মালি যেটা জানি পোলিও ভ্যাকসিন হিসেবে, যেটা ওরালি অ্যাডমিনিস্টার করা হয় সুগার কিউবের, এবার সুগার কিউব বা সুগার লিকুইডের থ্রু দিয়ে দেওয়া হয়, কারণ চিলড্রেন মানে বাচ্চাদেরকে দেওয়া হয়, মানে যাতে ওরা ইজিলি ওটাকে সোয়ালো করে নেয়, ঠিক আছে। তো এই স্যাভিন পোলিও ভ্যাকসিন যেটা, সেটা কি হয় যে যেহেতু ওটার রুটটা হচ্ছে ইন্টেস্টাইন, তো তাই জন্য কি হয়, এবং পোলিও ভাইরাস যেহেতু মানে থ্রু ইন্টেস্টাইনই মানে ঢোকে, মানে নর্মাল রুট অফ ওর এন্ট্রিটাও হচ্ছে ইন্টেস্টাইন দিয়ে ঢুকে তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও অ্যাফেক্ট করে, ঠিক আছে। তো তাই জন্য পোলিও ভ্যাকসিনকে কিন্তু ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, যেহেতু যে জায়গাটা দিয়ে ওর নর্মালি ওর রুট অফ এন্ট্রি, সেখানে যাতে ইমিউনিটিটা সবার আগে ডেভেলপড হয়। তো স্যাভিন পোলিও ভ্যাকসিনের এগেনস্টে কী হয় যে এই ইন্টেস্টাইনে যে মানে যে বি সেল বা প্লাজমা সেল, তারা কি করে এই সিক্রেটারি আইজিএ প্রডিউস করে, ঠিক আছে। তো সিক্রেটারি আইজিএ কি করে যে ন্যাচারালি যখন পোলিও ভাইরাস যখন ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে এন্টার করতে চাইবে, তখনও শুরুতেই কিন্তু নিউট্রিলাইজড হয়ে যাবে, যেহেতু সিক্রেটারি আইজিএ সিক্রেট হচ্ছে মানে ইন্টেস্টাইনাল মিউকোসাল লেয়ারে। এবার যেটা বলেছিলাম যে কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে বুস্টার ডোজ দিতে হয়, যেমন এই স্যাভিন পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু অনেক কটা বুস্টার ডোজ দিতে হয়। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে এই যে পোলিও ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা একদম শুরু থেকে দেওয়া হয়, মানে নিউবর্ন মানে বেবি বর্ন হওয়ার পর থেকেই দেওয়া হয়, পরপর মানে শুরু জাস্ট বর্ন হওয়ার পরপর থেকেই দেওয়া হয়। তার মেন রিজনস হচ্ছে যে মানে পোলিও একদম মানে নিউবর্ন চাইল্ডকে এফেক্ট করতে পারে, এবং বুস্টার ডোজ দেওয়ার কারণ হচ্ছে যে অ্যান্টি মানে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, যেহেতু অলরেডি মানে একদম নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে মাদার্স মিল্ক থেকে মানে পোলিওর এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো মানে বেবির বডিতে এন্টার করে, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু ওই যে লাইভ অ্যাটেনুয়েটেড যে পোলিও মানে ভ্যাকসিন যেটা, তার যে মানে ভাইরাস পার্টিকেল, সেগুলোকে কিন্তু নিউট্রালাইজ করে দিতে পারে, বিফোর দে ক্যান অ্যাফেক্ট দ্য চাইল্ড ইমিউন সিস্টেম, ঠিক আছে। তো তাই জন্য মানে বারবার করে ওই বুস্টার ডোজটা দিতে হয়, যাতে মানে মাদার্স অ্যান্টিবডি দিয়ে নিউট্রালাইজড হওয়ার পরেও কিছু মানে ভ্যাকসিন মলিকিউলস থেকে যায়, যেগুলো মানে বেবির ইমিউনিটিকে মানে ইমিউনিটির কন্ট্যাক্টে আসে এবং পোলিওর এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তো এখানে অনেক কটা মানে স্টেজে বলেছে যে পোলিওর এগেনস্টে যে ফার্স্ট ইমিউনাইজেশনটা করা হয়, আর আরেকটা মানে কারণের জন্য এটা করা হয়, পোলিওর মাল্টিপল ডোজেস দেওয়া হয়, কারণ পোলিওর ক্ষেত্রে 3টে স্ট্রেন আছে, ঠিক আছে। 3টে স্ট্রেনের এগেনস্টে অ্যাটেনুয়েটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন ডেভেলপ করা, ঠিক আছে, এবং 3টে স্ট্রেনকেই কিন্তু মানে একসাথে দেওয়া হয়, ওকে, একসাথে অ্যাডমিনিস্টার করা হয়। কিন্তু যেহেতু 3টে স্ট্রেন একসাথে আছে, তাই জন্য যে কোনো একটা স্ট্রেন ডমিনেট করে ইনিশিয়ালি,
ঠিক আছে, এবং সেই স্ট্রেনটার এগেনস্টেই কিন্তু প্রথমে ইমিউনিটি তৈরি হয়। সেকেন্ড ইমিউনাইজেশনে কি হয় যে প্রথম যে স্ট্রেনটার এগেনস্টে অলরেডি ইমিউনিটি ডেভেলপ করে গেছে সেই স্ট্রেনটাকে কিন্তু ইমিউন সিস্টেম গ্রো করতে দেয় না, ঠিক আছে, নিউট্রালাইজ করে দেয়। সেক্ষেত্রে বাকি দুটোর মধ্যে যে কোনো একটা ডমিনেট করে এবং সেটার এগেনস্টে দেন ইমিউনিটি তৈরি হয়। ফাইনালি থার্ড স্টেজ অফ ইমিউনাইজেশনে যে মানে যে স্ট্রেনটা বেঁচে গেছে, যার এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়নি, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়। এই দুটো রিজনসের জন্য কিন্তু পোলিওর ক্ষেত্রে মানে মাল্টিপল বুস্টার ডোজ দেওয়া হয়, ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবি। এবার প্রবলেমটা কোথায়? এটা তো গেল অ্যাডভান্টেজ, মানে অ্যাটেনুয়েটেড ভাইরাসের ভ্যাকসিনের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু এরা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু লাইভ, তো তাই জন্য যে মানে অ্যাভিরুলেন্স প্রপার্টিটা মানে ওদের মধ্যে ডেভেলপ করা হয়েছিল সেটা অনেক সময় কিন্তু আবার রিভার্ট ব্যাক করতে পারে ভিরুলেন্ট ফর্মে, ঠিক আছে। সেটা খুবই রেয়ার হয়, মানে মানে খুবই রেয়ার হয়। যেমন ধর এখানে বলছে ওরাল পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে মানে রিভার্ট ব্যাক করে 1 কেস ইন 2.4 মিলিয়ন ডোজেস, ঠিক আছে। কিন্তু সেটাও কিন্তু একটা মানে মার্ক করার মতো বিষয়, কারণ এই 1 কেসটা তো জাস্ট একটা নাম্বার নয়, সে একজন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো মানে তার যদি ভ্যাকসিন নিয়ে প্যারালাইটিক ডিজিজ হয় সেটা খুবই বাজে ব্যাপার। তো এইটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু ভিরুলেন্ট ফর্মে রিভার্ট ব্যাক করতে পারে, খুব রেয়ারলি হয় কিন্তু করার একটা চান্স থেকে যায়, ঠিক আছে। আর একটা মানে মানে এই জিনিসটারই আর একটা ফর্ম হচ্ছে মানে রিভার্ট ব্যাক করার, যে মানে মেইন যেটা আরও বড় মানে প্রবলেম হবে সেটা হচ্ছে যে যার ক্ষেত্রে ধর রিভার্ট ব্যাক করলো সেই ইন্ডিভিজুয়াল থেকে, মানে ধর পোলিওর ক্ষেত্রে যদি বলা হয়, পোলিওর ক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়াল থেকে যদি এই ভাইরাসটা ওয়াটার সাপ্লাইতে চলে আসে যে কোনোভাবে, ঠিক আছে, থ্রু দ্য পার্সনস এক্সক্রিটরি মেটেরিয়ালস বা মানে হোয়াট এভার মিনস, যদি ওয়াটার সাপ্লাইতে একবার এন্টার করে যায় তাহলে কি হবে, মানে সেটা অনেক ইন্ডিভিজুয়ালসের মধ্যে কিন্তু তখন ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এবং সেটা তখন একটা মানে এপিডেমিক বা এন্ডেমিক মানে এপিডেমিক হওয়াটা ডিফিকাল্ট, বাট একটা এন্ডেমিক স্টেজে চলে যেতে পারে, মানে একটা কমিউনিটির অনেক ইন্ডিভিজুয়ালের মধ্যে ছড়িয়ে যেতে পারে জিনিসটা। এবং আরেকটা এর ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা যদিও মানে খুব একটা প্রুভেন না এই ডিসঅ্যাডভান্টেজটা, মানে এটা একটা কোরিলেশন জাস্ট, সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের সঙ্গে কিছু অন্য ডিজিজের কানেকশন দেখা গেছে। মানে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নেওয়ার পর দেখা গেছে কিছু ইন্ডিভিজুয়ালসের মধ্যে সেই ডিজিজগুলো মানে সেই ডিজিজগুলো হয়েছে এরকম দেখা গেছে। মানে যেমন মিজল ভ্যাকসিন নেওয়ার পরে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই পোস্ট ভ্যাকসিন এনসেফালাইটিস বা আদার কিছু কমপ্লিকেশনস এসছে। এবং এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রিজনস যে ইউএসএতে এখন অনেক কমিউনিটি এই মিজলস ভ্যাকসিনটাকে অ্যাভয়েড করছে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু জাস্ট একটা কোরিলেশন, মানে এটার কিন্তু কোনো রকম ফার্ম কোনো প্রুফ নেই, ঠিক আছে, যে মিজল ভ্যাকসিন নিলেই যে পোস্ট ভ্যাকসিন এনসেফালাইটিস হবে বা এরকম কিছু, ঠিক আছে। এবং যেহেতু ওই কমিউনিটিগুলো মিজল ভ্যাকসিন আর নিচ্ছে না, তো সেই ধরনের কমিউনিটিতে কিন্তু দেখা যাচ্ছে আবার মিজলস ভ্যাকসিন মিজলস আবার দেখা দিচ্ছে, ঠিক আছে। এবং প্রবলেমটা কোথায়, যে শুধু সেই কমিউনিটির মধ্যে মিজলসটা মানে থেকে যাচ্ছে তা নয়, রেস্ট্রিক্টেড থাকতে চা নয়,
মানে তারা যখন সেই কমিউনিটির লোকজন যখন মানে অন্য অন্য আদার ইন্ডিভিজুয়ালসের মধ্যে মানে সেই কমিউনিটির বাইরে ইন্ডিভিজুয়ালসদের সঙ্গে মেলামেশা করছে, তো দেখা যাচ্ছে মানে সেই কমিউনিটির বাইরেও কিন্তু মানে মিজলস আবার ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এবার তাই জন্য এই এই সব যে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস মানে থাকছে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে, সেটাকে অ্যাভয়েড করার জন্য এখন কি চেষ্টা করা হচ্ছে যে মানে যে ডিজিজ কজিং যে জিনিসগুলো মানে যেগুলোর জন্য ভিরুলেন্সটা একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়াতে মানে থাকে, সেই ভিরুলেন্স কজিং যে জিনস সেগুলোকে যদি মানে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, সেগুলোকে যদি কোনো রকমভাবে মানে রিমুভ করা যায় বা ইনঅ্যাক্টিভেট করা মানে ডিস্ট্রয় করা যায়, তাহলে কি হবে যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা তৈরি হবে থ্রু দিস জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড, সেটা কি হবে, সেটাও একটা কিন্তু ওয়ান অফ দ্য ফর্মস অফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনই হবে। কারণ মানে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো মানে লাইভ থাকবে কিন্তু তার ভিরুলেন্স প্রপার্টিটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো এখন এইটার মানে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাভিরুলেন্ট ফর্ম অফ মানে মাইক্রো অর্গানিজমস তৈরি করা হচ্ছে যেগুলোকে অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে অ্যাটেনুয়েটেড। আর কিল্ড মানে মানে প্যাথোজেনিক অর্গানিজমসগুলোকে ক্ষেত্রে কি করা হয়, দুভাবে কিল করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে হিট কিল আর একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্টের থ্রু কিলিং। হিট কিলের ক্ষেত্রে কি করা হয় যে প্যাথোজেনটাকে মানে একটা সার্টেন টেম্পারেচার দেওয়া হয় যে টেম্পারেচারে ওই ডিজিজ কজিং যে প্যাথোজেন সেটা কিলড হবে। ঠিক আছে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যে কোনো মানে। এবং এর প্রবলেমটা কোথায়, এর মেজর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে ভ্যাকসিন কীভাবে কাজ করে, যে ভ্যাকসিনের এগেনস্টে ইমিউনিটি তখনই তৈরি হবে যে ভ্যাকসিনের মধ্যে যে এজেন্টটা আছে সেটাকে ইমিউন সিস্টেম রেকগনাইজ করবে। ঠিক আছে, মানে সেটার যে প্রোটিন বা পলিস্যাকারাইড হোয়াট এভার, সেই যে প্রোটিন যদি প্রোটিন হয় তাহলে প্রোটিন স্ট্রাকচারাল এপিটোপগুলোকে রেকগনাইজ করবে। তো হিট ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু এক্সটেন্সিভ ডিন্যাচুরেশন হয় প্রোটিনের, তাই জন্য প্রোটিনের যে এপিটোপ যেগুলোকে ইমিউন সিস্টেম রেকগনাইজ করবে, স্পেশালি হিউমোরাল ইমিউন উইং যেটা সেটা রেকগনাইজ করবে, সেইটা কিন্তু অনেক সময় মানে পসিবল হয় না বা খুব পুয়ারলি পসিবল হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে হিট কিল্ড যে ব্যাকটেরিয়া বা ভাইরাস মানে হিট ইনঅ্যাক্টিভেটেড যে ভ্যাকসিন, সেক্ষেত্রে কিন্তু এই এপিটোপ অনেক সময় ডিস্ট্রয়েড হয়ে যায় প্রোটিনের ক্ষেত্রে, মানে প্রোটিনের এপিটোপ। তো এবং সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি স্পেশালি হিউমোরাল ইমিউনিটি অনেক সময় প্রপারলি ডেভেলপ করে না। আর কেমিক্যাল ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয় যে ফর্মালডিহাইড ইউজ করা হয় বা অ্যালকাইলেটিং এজেন্ট ইউজ করা হয় করে বেসিক্যালি মানে ফিক্স করা হয়, এটাকে ফিক্সিং বলে, ফর্মালডিহাইড ফিক্সিং বলে। ফিক্স করে দেওয়ালে কি করলে কি করা হয়, কি হয় যে অর্গানিজমের মধ্যে যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলো একটার একটার সঙ্গে জুড়ে যায়। বেসিক্যালি ফিক্সিং মানে হচ্ছে একটার একটার সঙ্গে জুড়ে যায়। ঠিক আছে, তো তাতে কি হয় যে অর্গানিজমটা কিন্তু আর ফাংশন করে না। ঠিক আছে, ওটা একটা মানে কি বলবো, মানে যেরকম ধর মানে যারা ফিক্সিংয়ের ব্যাপারটা জানিস না তাদের জন্যই বলছি, অনেকে হয়তো জানিস যে জল কি, জল যদি মানে একটা মেঝেতে ফেলা হয় মেঝে দিয়ে গড়িয়ে যাবে। ঠিক আছে, এটা ধর ফাংশনিংয়ের একটা ফর্ম বলছে যে গড়িয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি জলকে আইস করে দেওয়া হয়
তাহলে কী হবে, আইসকে যদি মেঝেতে রাখা হয় তাহলে সে সেই জায়গাতেই থাকবে, মানে আইস একটা সলিড স্টেটে চলে যাচ্ছে। তো যে কোনো লাইভ অর্গানিজমস তো মানে কিছুটা লিকুইড ফর্ম কিছুটা সলিড ফর্ম, তো ওরা একটা মাঝামাঝি স্টেজে থাকে, কোয়াসি সলিড বা কোয়াসি লিকুইড ফেজে থাকে। এবার যখন ফর্মালডিহাইড ফিক্সিং করা হয় ওটা ধরে নে ওরকম একটা সলিড স্টেটে চলে যায়, ঠিক আছে। যেহেতু সলিড স্টেটে চলে যায় এবং সেটা ইরিভার্সেবল হয়, তো সেই কারণে সেটা মানে বেসিক্যালি ওটার ফাংশনিংটা থাকে না, মানে ওটা কিল্ড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ফর্মালডিহাইড ফিক্সিংয়ের অ্যাডভান্টেজটা হচ্ছে ফর্মালডিহাইড ফিক্সিংয়ে কিছুটা হলেও এই প্রোটিনের এপিটোপগুলো মেনটেন থাকে, ঠিক আছে। যেটা হিট কিলে ডেস্ট্রয়েড হয়ে যায়, এক্সটেন্সিভলি মানে ড্যামেজ হয়, ফর্মালডিহাইড ফিক্সিংয়ের ক্ষেত্রে অনেকটাই ওই এপিটোপগুলো মেনটেন থাকে এবং সো বেটার ইমিউন রেসপন্স তৈরি হয় তাদের এগেনস্টে। এবং যেহেতু এই মানে হিট মানে কিল্ড বা কেমিক্যাল ট্রিটমেন্টের থ্রু কিল্ড যে ভ্যাকসিনগুলো, তাদের এপিটোপটা অতটা স্ট্রং হয় না, ঠিক আছে। এবং তারা যেহেতু লাইভ সেলস হয় না বা ইমিউন সিস্টেমকে অতটা এফেক্ট করে না, তাই জন্য কিন্তু এদের বুস্টার ডোজ মাস্ট, ঠিক আছে। বুস্টার ডোজ দিতেই হয় সো দ্যাট দে ক্যান কিপ অন মানে পোকিং দ্য ইমিউন সিস্টেম টু সো দ্যাট দ্য ইমিউন সিস্টেম ক্যান ডেভেলপ এগেনস্ট দেম। অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু একবার দিলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। একবার দিলেই লং লাস্টিং ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়। আর একটা ডিফারেন্স হচ্ছে অ্যাটেনুয়েটেডের সঙ্গে হিট কিল্ডের, সেটা হচ্ছে যে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কী করে, বোথ ফর্ম অফ ইমিউনিটিকে ডেভেলপ করে, হিউমারাল প্লাস সেল মেডিয়েটেড, ঠিক আছে। আর হিট কিল্ডের ক্ষেত্রে কি হয়, হিট কিল্ড কিন্তু মেনলি হিউমারাল ইমিউনিটিকে ডেভেলপ করে, সেল মেডিয়েটেড ইমিউনিটিকে অতটা ভালোভাবে ডেভেলপ করে না, ওকে। আর আরেকটা মানে প্রবলেম হচ্ছে হোল অর্গানিজম এই হিট কিল্ড প্যাথোজেনের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে কিছু লটে দেখা যায় যে, এবং সেটা আগে থেকে তৈরি হয় জানা যায় না, মানে যেহেতু এটা হিট কিল্ড বা ফর্মালডিহাইড ফিক্সড হয়, তো তাই জন্য কিছু তো অ্যাটলিস্ট মানে এপিটোপ ড্যামেজ হয়। অনেক সময় কি হয় যে একটু প্রসিডিওরে যদি এদিক ওদিক হয়, তখন দেখা যায় যে ভ্যাকসিন যেটা তৈরি হচ্ছে মানে সেটার কিন্তু মানে খুব এক্সটেন্সিভ এপিটোপ ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। এবং সেটা ধর মানে অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমকে কোনোভাবে মানে অ্যাফেক্টই করে না, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে কি হয় যে হবে মানে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মানে ভ্যাকসিন দেওয়া হবে, মানে ধরা হবে যে সেই পার্সনটা ভ্যাকসিনেটেড হয়েছে, কিন্তু আসলে তার মধ্যে কোনো রকম কোনো ইমিউন সিস্টেম ডেভেলপই করলো না, এবং তার ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি যে ডিজিজটার এগেনস্টে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেই ডিজিজটা হয়তো দেখা গেলো তার ক্ষেত্রে হয়েও গেল, ঠিক আছে। এটাও একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ হিট কিল্ড বা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে। আচ্ছা, এবার কিছু ব্যাকটেরিয়া আছে, স্পেশালি ব্যাকটেরিয়াই এখানে ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে মানে হোল অর্গানিজম ভ্যাকসিন ইউজ করাটা একটু ডেঞ্জারাস, ঠিক আছে, ওকে। মানে মানে অ্যাটেনুয়েটেডের ক্ষেত্রে ডেঞ্জারাস কারণ মানে রিভার্ট ব্যাক করলে খুব বাজে রকমের ডিজিজ কজ হবে, ঠিক আছে। আর এবং রিভার্ট ব্যাক করা হয়তো সেই সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চান্সেস বেশি থাকে। এবং কিল্ড
ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই ধরনের যে ব্যাকটেরিয়ার কথাগুলো আমি বলবো, সেই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মানে তাদের যে কম্পোনেন্টগুলোর এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে সেগুলো প্রোটিন না, সেগুলো পলিস্যাকারাইড। ঠিক আছে, তো এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কী করা হয় যে ওই ব্যাকটেরিয়াগুলো থেকে ম্যাক্রোমলিকিউল মানে ধর পলিস্যাকারাইড বা লিপিড মলিকিউলস পিউরিফাই করা হয়। ঠিক আছে, পিউরিফাই করে দেন সেগুলোকে অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা হয়। তো মানে সেই ধরনের ব্যাকটেরিয়া কারা হয়, মানে এক্সাম্পলসের মধ্যে স্ট্রেপ্টোককাস নিউমোনি পড়ে, নিসেরিয়া মেনিনজাইটিস পড়ে, যাদের কি হয় ক্যাপসুলে মানে চারিদিকে মানে সেলের চারিদিকে পলিস্যাকারাইডের একটা ক্যাপসুল থাকে। এটা থাকে তার কারণ হচ্ছে এই পলিস্যাকারাইডের ক্যাপসুল কি করে মানে ফ্যাগোসাইটোসিস থেকে এদেরকে মানে প্রোটেক্ট করে। ঠিক আছে, এই পলিস্যাকারাইডগুলো অ্যান্টিফ্যাগোসাইটোটিক প্রপার্টি দেয় ব্যাকটেরিয়াগুলোকে। ঠিক আছে, মানে এবং তার ক্ষেত্রে কী হয় যে এই ধরনের কোটিং থাকলে অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট সিস্টেম ঠিকমতো বাইন্ড করতে পারে না। ঠিক আছে, ব্যাকটেরিয়ার সারফেসে, এবং তার জন্য মানে যে ফ্যাগোসাইটোটিক যে সেলসগুলো তাদের ফ্যাগোসাইটোটিক প্রপার্টি মানে তাদের ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্টি হয় এই ধরনের ব্যাকটেরিয়াকে, তারা ঠিকমতো ফ্যাগোসাইটোস করতে পারে না। তো যেহেতু এই ধরনের মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে যদি এবার ইমিউনিটি ডেভেলপ করতে হয়, তাহলে কি করতে হয় যে এই ব্যাকটেরিয়াগুলো থেকে ক্যাপসুলের যে পলিস্যাকারাইড সেগুলোকে পিউরিফাই করা হয়। ঠিক আছে, পিউরিফাই করে সেগুলোকে দেন অ্যাজ এ ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হয়। এবার এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে এই ধরনের পিউরিফাইড পলিস্যাকারাইড মলিকিউলস যদি ইউজ করা হয় তাহলে কি হয়, তারা মানে টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, হিউমারাল ইমিউনিটি ডেভেলপ করে, কিন্তু টি হেল্পার সেল কিন্তু এই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয় না। খুবই স্বাভাবিক কারণ হচ্ছে যেহেতু টি হেল্পার সেলের অ্যাক্টিভেশনের জন্য মানে অ্যান্টিজেনটাকে থ্রু এমএইচসি রিপ্রেজেন্টেড হতে হয়, থ্রু এমএইচসি ক্লাস 2 রিপ্রেজেন্টেড হতে হয়, এবং পলিস্যাকারাইড এই ক্ষেত্রে যেহেতু মানে অবভিয়াসলি থ্রু ক্লাস 2 এমএইচসি তো রিপ্রেজেন্টেড হবে না, তো সেই জন্য টি হেল্পার সেল অ্যাক্টিভেটেড হয় না, শুধু বি সেল অ্যাক্টিভেটেড হয়। তো এবার শুধু বি সেল যদি অ্যাক্টিভেটেড হয় তার প্রবলেমটা কোথায় হয়, মানে তো বলবি যে শুধু বি সেল অ্যাক্টিভেটেড হলেও তো কাজ হয়ে যেত, কারণ অ্যান্টিবডি তো ডেভেলপ করবে। তো অ্যান্টিবডি ডেভেলপ করলে মানে মেন আমাদের গোল হচ্ছে এখানে অ্যান্টিবডি ডেভেলপ করা, এমন অ্যান্টিবডি যেটা ওই পলিস্যাকারাইডগুলোকে অ্যাকচুয়ালি রেকগনাইজ করে পলিস্যাকারাইড কোটেড ব্যাকটেরিয়াকে অপশনাইজ করবে। ঠিক আছে, প্রবলেমটা কোথায় এখানে, সেটা হচ্ছে যে শুধু যদি বি সেল অ্যাক্টিভেটেড হয় থ্রু থাইমাস ইন্ডিপেন্ডেন্ট টাইপ 2 ম্যানার, সেক্ষেত্রে যেহেতু টি সেলের কোনো হেল্প থাকে না, তাই জন্য মেজর যে অ্যান্টিবডিটা প্রডিউসড হয় সেটা IgM প্রডিউসড হয়। এক্ষেত্রে কোনো ক্লাস সুইচিং হয় না, অ্যাফিনিটি ম্যাচুরেশন হয় না। ঠিক আছে, খুব মানে তাই জন্য খুব হাইলি স্পেসিফিক অ্যান্টিবডি বা খুব হাই বাইন্ডিং ক্যাপাসিটি আছে এই ধরনের অ্যান্টিবডি জেনারেট হয় না, এবং মানে আইদার কোনো মেমোরি সেল ডেভেলপমেন্ট হয় না যেহেতু টি হেল্পার সেলের ইনভলভমেন্ট নেই, বা খুব কম অ্যামাউন্ট অফ মানে খুব লিটল মেমোরি সেলস ডেভেলপড হয়। ঠিক আছে, তো এই প্রবলেমগুলোকে মানে কাটিয়ে ওঠার জন্য কি করা হয়, মানে টু গেট টিএইচ সেল ইনভলভ, এই মানে হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেটের কথাটা মানে কনসেপ্টটা আই থিঙ্ক তোদের মনে আছে। এখানে সেরকম একটা ব্যাপার ইউজ করা হয় যে কোনো একটা প্রোটিন ক্যারিয়ারের সঙ্গে এই পলিস্যাকারাইড অ্যান্টিজেনগুলোকে কনজুগেট করে দেওয়া হয়, এবং এই কনজুগেটেড ফর্মটাকে দেন অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়,
মানে টি হেল্পার সেলের ইনভলভমেন্টটা বাড়ে। ঠিক আছে, আচ্ছা এবার এটা হচ্ছে একটা পিউরিফাইড ম্যাক্রোমলিকুলের কথা বললাম যেটা পলিস্যাকারাইড। আর একটা ধরনের পিউরিফাইড ম্যাক্রোমলিকুল ইউজ করা হয় যেটাকে বলা হয় টক্সয়েডস। ঠিক আছে, এবার টক্সয়েডস জিনিসটা কি, কিছু ব্যাকটেরিয়া আছে যারা মানে যেমন ধর টিটেনাস, ডিপথেরিয়া, এরা কি করে টক্সিন সিক্রিট করে, এরা কিছু মলিকিউল সিক্রিট করে যেগুলোকে এক্সোটক্সিনস বলে। এবার এক্সোটক্সিনস বলে তার খুব স্বাভাবিক কারণ হচ্ছে কারণ এইগুলো সিক্রেটেড হয়। ঠিক আছে, একটা মিনিট। যেহেতু এগুলো সিক্রেটেড হয় তাই জন্য এদেরকে এক্সোটক্সিনস বলে। এবং এই এক্সোটক্সিনসগুলো কি হয় যে, এবং এইসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই এক্সোটক্সিনসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিজিজটা কজ করে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে যে মানে ইমিউনিটিটা ডেভেলপড হতে হবে সেটা কিন্তু এই টক্সিনসের এগেনস্টেই ডেভেলপড হতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করা হয় যে এই এক্সোটক্সিনসগুলোকে মানে পিউরিফাই করা হয়। ঠিক আছে, পিউরিফাই করে ফর্মালডিহাইড দিয়ে ইনঅ্যাক্টিভেট করা হয়। ঠিক আছে, ওই এগেন ফর্মালডিহাইড ফিক্সিং মেথড, ফর্মালডিহাইড দিয়ে মানে ইনঅ্যাক্টিভেট করা হয় এবং ইনঅ্যাক্টিভেট করে দেন সেটাকে অ্যাকচুয়ালি টক্সয়েড বলে। ঠিক আছে, মানে ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ এক্সোটক্সিনসকে টক্সয়েড বলে। এই টক্সয়েডগুলোকে তখন অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা হয় যাতে এই টক্সয়েডসের এগেনস্টে অ্যান্টিবডি জেনারেটেড হয় এবং যখন অ্যাকচুয়ালি ডিজিজটা হবে তখন যে মানে টক্সিনসগুলো সিক্রেটেড হবে তার এগেনস্টে যাতে এই অ্যান্টিটক্সিন অ্যান্টিবডি প্রডিউসড হতে পারে। ঠিক আছে, এবার এই টক্সিনস কোথা থেকে পাওয়া যাবে? এবার লার্জ অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া কালচার করতে হবে যারা এক্সোটক্সিন সিক্রিট করবে মিডিয়াতে, সেই মিডিয়া থেকে পিউরিফাই করতে হবে। আর না হলে এখন যেটা বেটার ওয়ে সেটা হচ্ছে এই যে টক্সিনস যেগুলো সেগুলো তো মানে প্রোটিন বা পেপটাইড মলিকিউল, তো তাদেরকে মলিকুলার টেকনিক্স দিয়ে ক্লোন করা হয়। ঠিক আছে, ক্লোন করে মানে যে হোস্ট সেলে এই টক্সিনসগুলো অ্যাকচুয়ালি মানে ডিজিজটা কজ করে, যে ফাংশন করে, সেই হোস্ট সেলকেই মানে ডিশে কালচার করে মানে কালচার মিডিয়াতে গ্রো করে তাদের মধ্যে ওই টক্সিন পোর্শন মানে জিন কন্টেনিং যে প্লাজমিড সেটাকে ট্রান্সফার করে ওই সেলগুলোর মধ্যে টক্সিনস প্রডিউস করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটা করে কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ টক্সিনস জেনারেট করা যায় যেটাকে ইজিলি পিউরিফাই করা যায় এবং তারপরে ইনঅ্যাক্টিভেট করে ইউজ করা হয়। আর অন দ্য সিমিলার লাইন বিভিন্ন প্যাথোজেনের বিভিন্ন প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করানো যেতে পারে যেগুলো সাবসিকুয়েন্টলি প্যাথোজেন যখন অ্যাটাক করবে তখন তাদের মানে এগেনস্টে ইমিউনিটি প্রোভাইড করবে বডিকে। তো তাই জন্য বিভিন্ন প্রোটিনকে ইউজ করা হয় মানে প্যাথোজেনের বিভিন্ন ডিজিজ কজিং প্রোটিন বা তাদের যে সারফেস মলিকিউল সেগুলোকে রিকম্বিনেন্ট টেকনোলজির থ্রু দিয়ে বেসিক্যালি ক্লোন করা হয়, ক্লোন করে তাদের সেই প্রোটিনগুলোকে জেনারেট করা হয়। ঠিক আছে, ইন ব্যাকটেরিয়া আর ইন ম্যামেলিয়ান সেল কালচার সেগুলোকে সেই প্রোটিন জেনারেট করে সেগুলোকে মানে ইনঅ্যাক্টিভেট করে দেন অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা যেতে পারে। এবার ভ্যাকসিন মানে আইডিয়ালি
মানে ইমিউন সিস্টেমের দুটো উইংকেই অ্যাফেক্ট করবে এরকমই ভ্যাকসিন তৈরি করা দরকার। যে এবার প্রবলেমটা হচ্ছে কিছু প্রোটিন বা কিছু প্রোডাক্ট মোর অফ হিউমারাল ইমিউনিটিকে মানে অ্যাফেক্ট করে, কিছু প্রোটিন বা কিছু প্রোডাক্ট মোর অফ টি হেল্পার সেলকে অ্যাফেক্ট করে। তাই জন্য মানে এখন কম্বিনেশনস অফ পেপটাইডস বা কম্বিনেশনস অফ প্রোটিনস ইউজ করা হচ্ছে, যারা কিনা ইমিউন সিস্টেমের দুটো উইংকেই একসাথে অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে মানে কি বলবো, একটু অ্যাডভান্স লেভেলের ভ্যাকসিন বা নেক্সট জেনারেশন ভ্যাকসিনস বলতে পারিস। এর মধ্যে দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনস এবং একটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিনস। এবং এই দুটো জিনিস কিন্তু অনেকের খুব গুলিয়ে যায়, তো একটু ভালো করে বুঝে নে। এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার খুব হাই চান্সেস থাকে, এই আইদার ডিএনএ ভ্যাকসিন থেকে আর রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনস থেকে। তো ডিএনএ ভ্যাকসিন জিনিসটা কি সেটা আমি পরে বলছি। রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন মানে মানে প্রথমেই যেটা বুঝে নেয় সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো প্লাজমিড নয়। অনেকে যেটা গুলিয়ে যায়, ওরা সবাই ভাবে যে রিকম্বিনেন্ট কথাটা আছে মানে এটাকে প্লাজমিড বলে ধরে নেয়। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভাইরাস বা মানে ডিজিজ কজিং এজেন্টটাই। ঠিক আছে, এবং এটা ভাইরাসের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়েছে, বা ধর ব্যাকটেরিয়া হোয়াট এভার। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই প্যাথোজেনটাই যার মানে ডিজিজ কজিং প্রপার্টিটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। ঠিক আছে, এইটা আগে বুঝে নে। রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন মানেই হচ্ছে মানে যে প্যাথোজেনটা ডিজিজ কজ করে সেই প্যাথোজেনটাকেই তার ভিরুলেন্স প্রপার্টিটাকে ডিস্ট্রয় করে ইউজ করা হয়। ঠিক আছে, এটা অনেকটা অ্যাটেনুয়েটেড মানে যে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যেটা আমি অলরেডি এর আগে ডিসকাস করেছিলাম, অনেকটা সিমিলার। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি করা হয় সেটা আগে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধর একটা প্লাজমিড ইউজ করা হয়, যেটা এই টিকে জিন এগুলো অতটা বোঝার দরকার নেই। মানে এটা বেসিক্যালি থাইমিডিন কাইনেজ জিন। এটা ভ্যাকসিনিয়া ভাইরাসের ক্ষেত্রে বলা আছে ভ্যাকসিনিয়া প্রোমোটার। এখানে রেস্ট্রিকশন ক্লিক করে একটা কোনো একটা প্যাথোজেনের মানে অ্যান্টিজেন বেসিক্যালি যেটার এগেনস্টে ধর ইমিউনিটি ডেভেলপ করার দরকার আছে। ঠিক আছে, সেটাকে ক্লোন করা হলো। ঠিক আছে, একটা রিকম্বিনেন্ট প্লাজমিড বানানো হলো। এবার কি করা হয় যে এই প্লাজমিডটাকে এই ভাইরাসটার সঙ্গে মানে টিস্যু কালচার সেলসের মধ্যে কী করা, এটাকে ট্রান্সফার করা আর এই ভাইরাসটাকে ইনফেক্ট করা। তো কালচার সেলসের মধ্যে কী হলো, এই ভাইরাসটাও ঢুকলো, এই প্লাজমিডটাও ঢুকলো। ঠিক আছে, এবার কি হয় যে এই যে টিকে জিনটা এর মধ্যেও আছে। ঠিক আছে, সো কি হবে যে এই প্লাজমিডটার সঙ্গে ভ্যাকসিনিয়ার যে জিন তার হোমোলোগাস রিকম্বিনেশন হবে। ঠিক আছে, রিকম্বিনেশন হয়ে কি হবে, এই ভ্যাকসিনিয়ার যে অ্যাকচুয়াল যে ডিজিজ কজিং জিনটা সেটা এই পোর্শনটা দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। এবার এই পোর্শনটা কি করা হয়েছে, এই যে জিনটাকে ক্লোন করা হয়েছে এটার কিছু মিউটেশন করে দেওয়া হয়। ঠিক আছে, এমন কিছু মিউটেশন করা হয় যাতে এই জিনটা বেসিক্যালি ডিজিজ কজ করতে পারে না, কিন্তু মানে ইমিউন সিস্টেমকে অ্যাফেক্ট করে, মানে অ্যান্টিবডি প্রোডাকশন বা
মেমোরি সেল জেনারেশনে কোনো প্রবলেম করে না, কিন্তু ডিজিজ কজিং যে প্রপার্টিটা সেটা ডেস্ট্রয়েড হয়ে যায়। তাই জন্য যখন এই জিনটা ভ্যাকসিনিয়ার নর্মাল যে জিন সেটাকে রিপ্লেস করে দেয়, তখন যে ভ্যাকসিনিয়া ভেক্টরটা তৈরি হয় অ্যাজ আ ভ্যাকসিন, তার সেটা অবভিয়াসলি লাইভ থাকে, সেটা হোস্টের মধ্যে গিয়ে লাইভ কন্ডিশনেই থাকে এবং ইমিউন সিস্টেমকে অ্যাফেক্ট করে, ওর এগেনস্টে মানে ইমিউনিটি ডেভেলপ করে, কিন্তু কোনো ডিজিজ কজ করতে পারে না। এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন। ঠিক আছে, তো এই জায়গা থেকেই কিন্তু কোশ্চেনটা আসে, মানে এই কনসেপ্টটা থেকেই। এবং এই রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন মানে খুব ইজিলি অ্যাডমিনিস্টার করা যায়। মানে সিম্পলি যদি স্কিনে এই ভেক্টর মানে ভ্যাকসিনটাকে স্ক্র্যাচ করে দেওয়া হয় বা স্কিনে ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে কি হয়, লোকালাইজড ইনফেকশন হয়। ঠিক আছে, মানে স্কিনের যে স্কিন সেলস বা ফাইব্রোব্লাস্ট এগুলো ইনফেক্টেড হয়। এরা কি করে, এরা বেসিক্যালি ওই মানে ভ্যাকসিনিয়ার যে প্রোটিন বা অ্যান্টিজেনগুলো সেগুলোকে থ্রু এমএক্সি রিপ্রেজেন্ট করে এবং বোথ সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি ডেভেলপড হয়। ঠিক আছে, এবং ডিপেন্ডিং অন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিফারেন্ট কাইন্ড অফ ইমিউনিটিও ডেভেলপ করতে পারে। যেমন কিছু ডিজিজ, যেমন কলেরা ক্ষেত্রে এটা মানে সিক্রেটারি আইজিএফ প্রডিউস করে। ঠিক আছে, এবং সেটা মিউকাস মেমব্রেনে ইমিউনিটি প্রোভাইড করে। এবার এইটা হচ্ছে রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন, যেখানে পুরো অর্গানিজমটাকে ইউজ করা হয়, কিন্তু তার ডিজিজ কজিং যে জিনটা সেটাকে একটা মিউটেটেড জিন দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। ঠিক আছে, আর ডিএনএ ভ্যাকসিন যেটা, সেটা কিন্তু একটু অন্য ধরনের জিনিস। ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু দেখ একটা প্লাজমিড ইউজ করা হয় যেটা কিনা কোনো একটা অ্যান্টিজেনিক জিন কন্টেন করে। ঠিক আছে, এবং এই প্লাজমিডটাকেই সরাসরি মানে একটা পার্সনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার কোথায় ঢোকানো হয় সেটা হচ্ছে যে মেজরলি যেখানে অ্যাডমিনিস্টার করা হয় সেটা হচ্ছে মাসেলের মধ্যে। এবং তার কারণ হচ্ছে দেখা গেছে যে মাসেল খুব ইজিলি এই যে ডিএনএগুলো এগুলোকে আপটেক করতে পারে। ঠিক আছে, এবং শুধু মাসেল, এক মিনিট, এবং শুধু যে মাসেল করে তা নয়, মাসেল এরিয়াতে মানে মাসেল সেলসের সাথে যে ডেনড্রাইটিক সেলসগুলো থাকে তারাও কিন্তু এই প্লাজমিড ডিএনএটাকে আপটেক করে। এবং বোথ মাসেল সেলস অ্যান্ড ডেনড্রাইটিক সেলস কী করে, এই প্লাজমিড ডিএনএ থেকে যে অ্যান্টিজেনটা সেটাকে এক্সপ্রেস করে এবং থ্রু ক্লাস 1 এমএসসি সেটাকে ডিসপ্লে করে। ঠিক আছে, যদি ফিগারে দেখায় দেন এই প্লাজমিডটা ঢুকে যায় এবং ইন বোথ ফর্ম থাকতে পারে। লং টার্ম এরকম এপিজোমাল ফর্মে থাকতে পারে, মানে ক্রোমোজোমের বাইরে থাকতে পারে অ্যাজ এ প্লাজমিড, অথবা এবং যেটা সেল ডিভিশনের সাথে সাথে কিন্তু এই প্লাজমিডটারও ডিভিশন হয় এবং মানে নিউ যে সেলসগুলো তৈরি হয় সেখানে এগুলো মানে প্রোপাগেটেড হয়। আর এই প্লাজমিডগুলো কিন্তু ক্রোমোজোমে ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে এবং সেটা আরও বেটার যে ক্রোমোজোমে ইন্টিগ্রেটেড হয়ে ক্রোমোজোম এর মধ্যে থেকেই কিন্তু এই অ্যান্টিজেনিক প্রোটিনগুলোকে প্রডিউস করে আইদার মাসেল সেলে ও ডেনড্রাইটিক সেলে। এবং সেই অ্যান্টিজেনিক পেপটাইডসগুলো কী হয় যে থ্রু ক্লাস 1 এমএসসি রিপ্রেজেন্টেড হয় এবং সেক্ষেত্রে কী হয়
যে ক্লাস 1 এমএসসি দিয়ে যদি রিপ্রেজেন্টেড হয় তাহলে ডাইরেক্টলি সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হবে, এবং ডেনড্রাইটিক সেলস যে যদি ক্লাস মানে 2 এমএসসি দিয়ে রিপ্রেজেন্ট করে, এখানে ক্লাস 1 দেখিয়েছে, এখানে ক্লাস 2 দেখিয়েছে, তো ক্লাস 1 হলে মানে এবার যেহেতু মাসেল সেল তো ক্লাস 2 এমএসসি রিপ্রেজেন্ট করে না, তো মাসেল সেল শুধু ক্লাস 1কে রিপ্রেজেন্ট করে। ডেনড্রাইটিক সেলের ক্ষেত্রে দুটোই হয়, ডেনড্রাইটিক সেল ক্লাস 1কেও করতে পারে, সেক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়, ক্লাস 2কে যদি করে তাহলে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়। আবার এই হেল্পার টি সেল কী করে, সাইটোকাইন সিক্রিট করে, হেল্পার টি সেল কী করে, সাইটোটক্সিক টি সেলসকে আরও বেশি করে অ্যাক্টিভেটেড করে, ঠিক আছে, থ্রু TH1 সাইটোকাইন্স। এরা হেল্পার টি সেল কী করে, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, মানে ফুললি অ্যাক্টিভেট করে। আর যেহেতু এই যে অ্যান্টিজেনিক প্রোটিন মানে অ্যান্টিজেনিক প্রোটিনসগুলো সেগুলো মাসেল সেল সিক্রেটও করে, তো সেই প্রোটিনসগুলো কী করে, বি সেল বাইন্ড করে, এবং বি সেল বাইন্ড করলে কি হয়, যেটা বলেছিলাম যে বি সেলের ক্ষেত্রে যে বি সেল অ্যান্টিজেনের থেকে একটা সিগন্যাল পায়, আর থ্রু TH2 টাইপ অফ সাইটোকাইন্স যেটা হেল্পার টি সেল সিক্রেট করে সেখান থেকে একটা সিগন্যাল পায়। এই দুটো সিগন্যাল মিলে কি করে, বি সেল অ্যাক্টিভেটেড হয় এবং প্লাজমা সেল জেনারেট করে। এই প্লাজমা সেল আবার অ্যান্টিবডি সিক্রেট করে এবং মেমোরি সেলও তৈরি হয়, এবং অন দ্য আদার হ্যান্ড সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস থেকেও কিন্তু মেমোরি সেল তৈরি হয়। তো তাই জন্য বোথ দ্য আর্মস অফ মানে ইমিউন সিস্টেম কিন্তু খুব স্ট্রংলি ডেভেলপড হয়, বোথ মানে সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ হিউমারাল ইমিউনিটি, ঠিক আছে। তো এই জন্য মানে ডিএনএ ভ্যাকসিন কিন্তু এখন খুব প্রেফার্ড হচ্ছে, এবং ডিএনএ ভ্যাকসিনের কয়েকটা খুব মানে ভালো রকম মানে খুব হাই অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজেস আছে। সেটা হচ্ছে যে এই যে প্রোটিন এক্সপ্রেসিং মানে যে জিন কন্টেনিং যে প্লাজমিডটা, সেটা সেম প্লাজমিড ব্যাকবোনে কিন্তু ডিফারেন্ট অ্যান্টিজেনকে ক্লোন করা যেতে পারে, এবং ফর ডিফারেন্ট ডিজিজ পারপাস ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর একটা যেটা বললাম, বোথ সেল মেডিয়েটেড এবং হিউমারাল ইমিউনিটিকে ডেভেলপ করে। এখানে কোনো এবং প্রলংড মেমোরি জেনারেটেড হয়। অন্য অ্যান্টিবডির ক্ষেত্রে যেমন অ্যাটেনুয়েটেড অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে একটা প্রবলেম থাকে যে সেটা রিভার্ট ব্যাক করতে পারে, এক্ষেত্রে সেরকম রিভার্সনের কোনো ব্যাপার নেই, কারণ এটা জাস্ট একটা প্লাজমিড এবং একটাই ধর অ্যান্টিজেন তার মধ্যে এনকোডেড হচ্ছে, ঠিক আছে। এখানে ওরকম কোনো ফুল প্যাথোজেন ডেভেলপ করার কোনো ব্যাপার নেই, ওকে। রেফ্রিজারেশনের কোনো সেরকম ট্রাবল নেই, কারণ এটা জাস্ট একটা প্লাজমিড ডিএনএ, খুব ইজিলি স্টোর করা যায়। অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে যেখানে মানে অ্যাটেনুয়েটেড বা হিট কিল্ডও যদি হয়, সেক্ষেত্রে খুব প্রপার রেফ্রিজারেশনের দরকার হয়, নাহলে ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং ডেলিভারি খুব লো কস্টে হয়, কারণ জাস্ট একটা প্লাজমিড ডিএনএ এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভার করবে, ঠিক আছে। এটা নর্মাল রুম টেম্পারেচারেও হতে পারে। আচ্ছা, এগুলো হয়। আর মানে অ্যাডমিনিস্ট্রেশন খুব ইজি, মানে মাসল সেল এমনি ডিএনএ খুব ইজিলি আপটেক করে, এবং মানে এই ধরনের প্লাজমিড ডিএনএকে, আর তার সাথে যদি এই প্লাজমিড ডিএনএকে গোল্ড বিট কোড করে থ্রু জিন গান ডেলিভার করা হয়। গোল্ড বিট কোড করার কারণ মানে একটু জিনিসটাকে ভারী করা হয়, যাতে যখন ওটাকে শ্যুট করা হয় জিন গান থেকে, ঠিক আছে, তখন যাতে ওটা একটা মোমেন্টাম পায় মাসল সেলে ঢুকে যাওয়ার জন্য, ঠিক আছে, মানে স্কিনটাকে থ্রু স্কিন গিয়ে তারপরে মাসল সেলে যাতে ঢুকতে পারে, ঠিক আছে। এই কয়েকটা অ্যাডভান্টেজের জন্য এখন ডিএনএ ভ্যাকসিনকে খুব হাইলি প্রেফার করা হচ্ছে,
ঠিক আছে? তো এই ডিএনএ ভ্যাকসিন আর রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনের মধ্যে কিন্তু অনেক সময় লোকজনের গুলিয়ে যায়। তো তোরা একটু ভালো করে মনে রাখিস জিনিসটা, কারণ এখান থেকে কোশ্চেন আসে। আর আর এখন অনেক ক্ষেত্রে যেটা করা হচ্ছে এবং যেটা এখন মানে একটা রিসার্চের একটা বিষয়, সেটা হচ্ছে মাল্টিভ্যালেন্ট সাবইউনিট ভ্যাকসিন। এবার মাল্টিভ্যালেন্ট সাবইউনিট ভ্যাকসিনের ক্ষেত্রে কী করা হয়, মানে অনেক সময় যদি ধর এই ক্লোনিংটা পসিবল না হয়, মানে ডিএনএ ভ্যাকসিন জেনারেট করা অতটা ইজি হচ্ছে না, বা ধর রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন ডেভেলপ করা অতটা ইজি হচ্ছে না, তখন কি করা হয়, যদি ধর ইমিউনিটির দুটো আর্মসকে অ্যাক্টিভেট করতে হয়, তখন কি করা হয় যে মানে তার অনেক কটা প্রসিডিওর আছে। একটা প্রসিডিওর হচ্ছে সলিড স্টেট ম্যাট্রিক্স ইউজ করা হয়, এবং সলিড স্টেট ম্যাট্রিক্স মানে এটা একটা মানে সলিড একটা জিনিস যার সাথে মনোক্লোনাল অ্যান্টিবডি এরকমভাবে অ্যাটাচ করে দেওয়া হয়। এবং মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোর সাথে কী হয় যে ওগুলো ধর একটা প্যাথোজেনের কোনো একটা অ্যান্টিজেনের বা একটা প্যাথোজেনের বিভিন্ন অ্যান্টিজেনের, যেটা একটা ধর টি সেল এপিটো, মানে একটা অ্যান্টিজেন ধর টি সেলকে বেশি করে অ্যাফেক্ট করে, আর একটা অ্যান্টিজেন ধর বি সেলকে বেশি করে অ্যাফেক্ট করে। তো এই দুরকম এপিটোপওয়ালা অ্যান্টিজেনকেই কী করা হয়, এই অ্যান্টিবডিগুলোর সঙ্গে বাইন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, মানে এই অ্যান্টিবডিগুলো এমন যে যারা এই অ্যান্টিজেনগুলোকে বাইন্ড করতে পারবে। ঠিক আছে, এবং যেহেতু এই যে কমপ্লেক্সটা, এটার মধ্যে টি সেল এপিটোপ কন্টেনিং অ্যান্টিজেনও আছে, বি সেল এপিটোপ কন্টেনিং অ্যান্টিজেনও আছে, তাই জন্য এই পুরো কমপ্লেক্সটাকে যদি ইউজ করা হয়, তাহলে বোথ টি সেল এবং বি সেল অ্যাক্টিভেটেড হবে। ঠিক আছে, আর একটা যেটা করা হয় সেটা হচ্ছে ডিটারজেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, এবার ডিটারজেন্ট অ্যান্ড কুইল এ ইউজ করা হয়। কুইল একটা গ্লাইকোসাইড বেসিক্যালি, করে এরকম একটা ইসকম ডেভেলপ করা। ইসকমের ফুল ফর্মটা একটু মনে রাখবো। ইসকমের ফুল ফর্মটা হচ্ছে ইমিউনোস্টিমুলেন্ট কমপ্লেক্সেস। ঠিক আছে, ইসকমস ডেভেলপ করা হয়। এটা অনেকটা তোর কি বলবো, মানে মাইসেলি ফর্ম, মানে মাইসেলির মতো দেখতে। যেটা কি হয় যে এই যে ডিটারজেন্ট যে মলিকিউলগুলো, মানে এর পোলার গ্রুপটা অবভিয়াসলি সলভেন্টের দিকে থাকে, আর মানে হেড গ্রুপটা, আর টেল যেটা হাইড্রোকার্বন চেইন যেটা, সেটা ভেতরের দিকে থাকে। এই হাইড্রোফোবিক রিজন যেটা সেন্টার, সেখানে কি হয়, অ্যান্টিজেনগুলো তার মধ্যে থাকে। এবার এর মধ্যে বি সেল টি সেল দুরকম এপিটোপ কন্টেনিং অ্যান্টিজেনই থাকতে পারে। এবং ইসকম ডেলিভারি কী করা হয়, যখন এই ইসকম কী হয় যে যখন সেলের কাছে আসে, তখন এটা সেল মেমব্রেনের সঙ্গে ফিউজ করে যায়। ঠিক আছে, ফিউজ করে গেলে দেন সেলের মধ্যে এই অ্যান্টিজেনগুলো ঢুকে যেতে পারে। এবং ঢুকে গেলে এবার যদি টি সেল এপিটপ হয়, তাহলে ক্লাস 1 অ্যান্টিজেন এমএসসি দিয়ে যদি রিপ্রেজেন্টেড হয়, দেন ওটা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। ক্লাস 2 দিয়ে হলে দেন হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে। লাইপোজোমের মধ্যেও এরকম সিমিলার ওয়েতে এরকমভাবে ইন্টিগ্রেট করা যেতে পারে মানে অ্যান্টিজেনকে, এবং সেটাকে অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা যেতে পারে। ইভেন মাইসেলিও ফর্ম করা যেতে পারে এই অ্যান্টিজেনগুলো দিয়ে, অ্যান্টিজেন অ্যান্ড ডিটারজেন্ট ইউজ করে, সেটাকেও অ্যাজ এ এরকম ইসকমের মতো ইউজ করা যেতে পারে। ঠিক আছে, মানে এটা অনেকটা লিপোজোমের মতো ইসকমটা, কিন্তু এখানে একটা সিঙ্গেল লেয়ারই থাকে। এখানে লিপোজোমে যেরকম বাই লেয়ার থাকে ফসফোলিপিড, এখানে সেরকম সিঙ্গেল লেয়ার থাকে। তো এগুলোই এখানে লেখা আছে, আমি মানে ফিগার থেকেই বলে দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ভ্যাকসিনের যা যা বক্তব্য ছিল। এবং ভ্যাকসিন থেকে যেটা বললাম, ডিবিটিতে দু তিনটে তো কোশ্চেন মাঝে মাঝেই আসে, এবং একটা তো অ্যাটলিস্ট আসবেই।
তো ভ্যাকসিনটা একটু ভালো করে পড়ে রাখিস এবং খুবই ইজি, কয়েকটা বেসিক কনসেপ্ট মনে রাখলেই চলবে এখান থেকে। তো এই ভ্যাকসিন থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা এবার একটু বল, বা কারোর কোনো রকম কোনো ডাউট আছে কিনা? তো কারোর কোনো প্রশ্ন নেই তো? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি 5 মিনিট পরে আবার শুরু করব, ঠিক আছে? তো তোরা থাকতে পারিস বা লিভ করতে পারিস, বাট বেশিক্ষণের জন্য কিন্তু লিভ করিস না, মানে আমি 5 মিনিট পরেই শুরু করব, 5-6 মিনিট পরে।